প্রিপজিশনের ক্লাস। আপনারা সবাই জানেন যে চাকরির পরীক্ষাগুলোতে প্রিপজিশন থেকে খুব নিয়মিত প্রশ্ন আসে। এখন কথা হলো যে প্রিপজিশন এমন একটা বিষয় যে যার উপর দখল নিয়ে আসতে গেলে আপনাকে রেগুলার প্রিপজিশন পড়তে হবে। প্রিপজিশনের সুনির্দিষ্ট কোনো কৌশল নাই প্রিপজিশন রপ্ত করার বা মনে রাখার, যে একটা নিয়ম আপনাকে বললাম আর সেই নিয়মটা আপনি মনে রাখলেন এবং সেই নিয়ম অনুসারে সবগুলো প্রিপজিশন বসবে। আমি কি আপনাদের বুঝাতে পারছি? তো এই হচ্ছে বিষয়। প্রিপজিশনের জন্য চিরন্তন সত্য বলে কিছু নাই। বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে একই ওয়ার্ডের সাথে একাধিক প্রিপজিশন বসতে পারে। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে প্রিপজিশনের সেই বিষয়গুলো দেখব যেগুলো থেকে চাকরির পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন বেশি আসে এবং যেগুলো কমন, এবং কিছু কনফিউশন সৃষ্টিকারী প্রিপজিশন দেখব যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, সে বিষয়গুলো আমরা দেখব। এবং সবচেয়ে বহুল ব্যবহৃত প্রিপজিশন যেগুলো নিয়োগ পরীক্ষায় আসে সেগুলো আমরা দেখব। তো যাই হোক, শুরু করার আগে বলি প্রিপজিশন সম্পর্কে আপনাদের ধারণা কি? প্রিপজিশন, প্রি শব্দের অর্থ কি? হ্যাঁ, এখানে প্রি শব্দ হলো পূর্ব, তাই তো? আর পজিশন হচ্ছে, যদিও এটা অবস্থান। তাহলে এখন কথা হলো কিসের পূর্বে অবস্থান? কিসের পূর্বে অবস্থান? হ্যাঁ, নাউনকে মডিফাই করতে পারে না। প্রিপজিশন নাউনকে মডিফাই করে না। সে বসে হচ্ছে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন অথবা প্রোনাউনের সমকক্ষ বা সমতুল্য অন্য কোনো শব্দগুচ্ছের সামনে প্রিপজিশন বসে। নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে, অথবা নাউন অথবা প্রোনাউনের ইকুইভ্যালেন্ট যদি অন্য কোনো শব্দ থাকে, শব্দগুচ্ছ থাকে, তার আগে প্রিপজিশন বসে। বসে সেন্টেন্সের অন্য অন্য শব্দের সাথে তার রিলেশনটা দেখায় দেয়। ঠিক আছে? এটা প্রিপজিশন। এটা আমাদের খুব বেশি মুখস্থ করতে হবে না, আমরা আসলে মূলত দেখবো প্রিপজিশনের ব্যবহারগুলো কমন। তো হচ্ছে প্রিপজিশন যেটা নাউন অথবা প্রোনাউনের আগে বসে, অথবা নাউন সমতুল্য বা সমকক্ষ অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছের আগে বসে, প্রিপজিশন। এখন কথা হলো যে আপনারা কি বলতে পারবেন সবচেয়ে কমন কিছু প্রিপজিশনের কথা, যে প্রিপজিশনগুলো আমরা জানি? বলেন দেখি কিছু প্রিপজিশন, সবাই বলেন দেখি কি কি প্রিপজিশন আমরা জানি। সবচেয়ে বহুল ব্যবহৃত প্রিপজিশন যেগুলোর কথা আপনার শুরুতেই মনে আসে। তাই তো? সবচেয়ে বহুল প্রিপজিশনের কথা বললে আমাদের সামনে কিন্তু অনের কথা মনে হয়, অ্যাটের কথা মনে হয়, ফরের কথা মনে হয়, অফের কথা মনে হয়, তাই না? তারপর উইথের কথা মনে হয়, বাইয়ের কথা মনে হয়, টুর কথা মনে হয়, এগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত প্রিপজিশন। অ্যাবাউটের কথা মনে হয়। আরো অনেক প্রিপজিশন আছে। তো আমরা মূলত বহুল ব্যবহৃত প্রিপজিশন যেগুলো নিয়ে প্রশ্নে আসে আমরা এগুলোই দেখবো আর কি। ঠিক আছে? আজকের ক্লাসে তো এই হচ্ছে প্রাথমিক কথাবার্তা। চলেন মূল বিষয় শুরু করি। সেটা হলো, প্রথমে বহুল ব্যবহৃত প্রিপজিশন কিছু নিয়ে কথা শুরু করি। আপনারা সবাই জানেন যে অনেক ব্যবহার যে প্রিপজিশনগুলো হয় তার মধ্যে একটা আছে অ্যাট, একটা আছে অন, আর একটা কি আছে? ইন। হ্যাঁ। তো আমি যখন প্রিপজিশন পড়াই তখন আমি দুইটা পদ্ধতিতে পড়াই।
একটা পদ্ধতি হলো আমি একটা গল্প বলি, সেই গল্পের আহ, বাঁকে বাঁকে আমি প্রিপজিশনগুলোর কথা বলি। এটা আমার অনেক আগে এই কৌশলটা আমি অবলম্বন করতাম। একটা মজার গল্প বলতাম, যেখানে একজন প্রেমিক তার প্রেমিকার আহ্বানে সাড়া দিতে যায়। তো বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে সে যায়, আর এই বাধা বিপত্তিগুলো পার হতে গেলেই আমাদের প্রিপজিশনের দরকার পড়তো। সেভাবে গল্পটা বলতাম। সেক্ষেত্রে 25-30টা প্রিপজিশনের কথা বলতাম। তো পরবর্তীতে এটা আমি আর বলি না, কারণ এটা একটা সময় বেশি নেয়। আমরা এখন শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলার আপনাদেরকে চেষ্টা করি। ঠিক আছে? তো সেই কোশ্চেন আমরা বলবো না আজকে, আমরা এখানে বলবো। আর শুরুতে যে কথাটা বললাম সেটা হলো প্রিপজিশনের ক্ষেত্রে চিরন্তন সত্য বলে কিছু নাই। প্রিপজিশনের ক্ষেত্রে অবস্থা বা শব্দের উপর ভিত্তি করে একই শব্দের সাথে একাধিক প্রিপজিশন বসতে পারে। এটা প্রথম মাথায় রেখে নেবেন। এবং আহ, প্রায় সব ক্ষেত্রেই ব্যতিক্রম আছে, প্রায় সব ক্ষেত্রে ব্যতিক্রম আছে। প্রিপজিশনের নিয়ম যখন আপনি পড়বেন তখন সাধারণত কথাটা বলা উচিত যে সাধারণত এই ক্ষেত্রে প্রিপজিশন এইটা হয়, কারণ এর ব্যতিক্রম আছে প্রচুর। ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করি। আপনারা জানেন যে অ্যাট, অন এবং ইন অনেক বহুল ব্যবহৃত প্রিপজিশন না? আচ্ছা, তো এই অ্যাট, অন এবং ইন আমরা এগুলো নিয়ে অনেকবার কথা বলবো। অ্যাট, অন এবং ইন নিয়ে অনেকবার কথা বলবো আজকেই। তো প্রথমে একটা বিষয় নিয়ে কথা বলি যে সময় এবং অবস্থানের ক্ষেত্রে এই তিনটা জিনিস ব্যবহৃত হয়। অর্থাৎ সময় এবং অবস্থান। তাহলে অ্যাটো সময়ের ক্ষেত্রে বসে, অবস্থানের ক্ষেত্রে বসে। অন্য সময়ের ক্ষেত্রে বসে, অবস্থানের ক্ষেত্রে বসে। ইনও সময়ের ক্ষেত্রে বসে এবং অবস্থানের ক্ষেত্রে বসে। ক্লিয়ার? তো বিষয়টা হলো এদের মধ্যে সময় এবং অবস্থানের ক্ষেত্রে বসলেও একটু পার্থক্য আছে। একটু ছোট পার্থক্য আছে, পার্থক্যটা দেখলে আপনার পরবর্তীতে সুবিধা পাবেন। পার্থক্যটা প্রথমে যদি আপনি অ্যাটের কথা বলেন যে পার্থক্যটা কি। অ্যাট, অ্যাটের ক্ষেত্রে কি হবে? অ্যাটের ক্ষেত্রে হলো যদি সময়ের ক্ষেত্রে বসে, অ্যাট সময়ের ক্ষেত্রে যদি বসে, অ্যাট যদি সময়ের ক্ষেত্রে বসে, তাহলে সুনির্দিষ্ট সময়ের আগে বসে, একদম এক্সাক্ট। যেমন 6টা 30। কয়টা 30? যেমন ধরেন 6টা 30, একদম 6টা 30, 6টা 30 সময়ের কথা বলা হচ্ছে, অথবা 10টার কথা বলা হচ্ছে। ঠিক আছে? একটা এক্সাম্পল দেখেন, যদি আমি বলি যে হি কল্ড মি ড্যাশ 6:30। হি কল্ড মি ড্যাশ 6:30। কটার সময় সে আমাকে কল করেছিল? 6:30। একবার 6:30। আমি এখানে একদম এক্সাক্ট সময়টা পাচ্ছি, এই জন্য আমি এখানে বলবো যে হি কল্ড মি অ্যাট 6:30। সুনির্দিষ্ট সময় আপনাকে অ্যাট দ্বারা দেবে। ঠিক আছে? সুনির্দিষ্ট সময় আপনাকে দেবে। তো এরকম কিছু সুনির্দিষ্ট সময় আছে, যেমন অ্যাট নুন, দুপুরে, অ্যাট বেড টাইম, অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ। এগুলো কিন্তু আপনার সুনির্দিষ্ট সময়, যার আগে আপনার প্রিপজিশন অ্যাট বসে সুনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। ঠিক আছে? একদম এক্সাক্ট সময়টার কথা বলবে। ব্যতিক্রম অবশ্যই আছে, অবশ্যই ব্যতিক্রম আছে। বুঝতে পারছি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনি কি আমার এ পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যতিক্রম তো দেখবেন, সামনে চলে আসবে, সামনে আসবে, সামনে আসবে। তাহলে সময়ের ক্ষেত্রে অ্যাড বসবে একদম সুনির্দিষ্ট সময়ের জন্য। আবার দেখেন অবস্থানের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে অ্যাড সবসময় সুনির্দিষ্ট কথাই বলে। অ্যাড অবস্থানের ক্ষেত্রে সুনির্দিষ্ট অবস্থানের কথাই বলে। সুনির্দিষ্ট অবস্থান, একেবারে সুনির্দিষ্ট অবস্থানের কথা অ্যাড বলে। কিরকম? যেমন ধরেন আপনি একটা গাছের অবস্থান বলছেন, যে গাছটা কোথায়? একটা রোড, যেখানে আর একটা রোড বাঁক নিয়েছে, এখানে আপনার গাছটার অবস্থান এখানে, গাছটার অবস্থা এখানে। তো আপনি বলবেন যে দ্য ট্রি কে জয়েন করা, দ্য ট্রি ইজ ড্যাশ
ক্রস রোড। গাছটা কোথায় আছে? ক্রস রোডে আছে। গাছটা কোথায়? ক্রস রোডে, একদম রাস্তা যেখানে ক্রস করেছে একে অপরকে সেই জায়গায় গাছের অবস্থান। দ্য ট্রি ইজ অ্যাট দ্য ক্রস রোড। দ্য ট্রি ইজ অ্যাট দ্য ক্রস রোড। ঠিক আছে। অনুরূপভাবে অ্যাট দ্য কর্নার আমরা বলে থাকি। অ্যাট দ্য কর্নার, আপনার ঘরের কোনায় যদি কোনো কিছু একটা থাকে, ধরে নেন একটা কলম আছে, তাহলে আপনি বলবেন দ্য পেন ইজ অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। দ্য পেন ইজ অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। তাহলে সুনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এবং সুনির্দিষ্ট অবস্থানের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা বসাই। ঠিক আছে। বইয়ের মধ্যে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখে নেবেন, কারণ আমরা অনেক বেশি নিয়ে আলোচনা করবো আর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে বসবে এবং সময় নিয়ে বসবে। এখন ইনের ক্ষেত্রে কি হবে? ইনের ক্ষেত্রে ইন সময়ের ক্ষেত্রে এবং অবস্থানের ক্ষেত্রে বসাবে। অবস্থান। ঠিক আছে। অবস্থানের ক্ষেত্রে আগে বলবো। অবস্থানটা হলো, ইনের ক্ষেত্রটা হলো সবসময়, ইন বুঝায় বাউন্ডারির ভেতরে থাকা বুঝতে। যে কোনো ক্ষেত্রে, সেটা দেশের বাউন্ডারি হতে পারে, শহরের বাউন্ডারি হতে পারে, বনের বাউন্ডারি হতে পারে, পার্কের বাউন্ডারি হতে পারে। সাধারণত কোনো সীমারেখা দ্বারা আবদ্ধ কোনো বিষয় বা বস্তু বা ইয়ার মধ্যে থাকা বোঝাবে ইন। ঠিক আছে। যেমন আপনি বলবেন হি ইজ ইন দ্য রুম, ভেতরে অবস্থান বোঝাচ্ছে। হি ইজ ড্যাশ দ্য রুম, অথবা দ্য পার্ক, অথবা হি ইজ দ্য কান্ট্রি, অথবা দ্য টাউন। আপনি যদি চিন্তা করেন, টাউনের, কান্ট্রির, পার্কের, রুমের কিন্তু একটা সীমানা আছে। কি আছে? সীমানা আছে। হি ইজ, তাহলে এখানে আপনি বসাবেন হি ইজ ইন দ্য রুম, অথবা হি ইজ ইন দ্য পার্ক, অথবা হি ইজ ইন দ্য কান্ট্রি, হি ইজ ইন দ্য টাউন। ঠিক আছে। ইন, এটা নির্দিষ্ট সীমানার ক্ষেত্রে সাধারণত তার মধ্যে বসা বোঝায়, বাউন্ডারিতে। তো এর সাথেও আরো কিছু আমরা খেয়াল করে থাকি, যেটাতে বাউন্ডারি না থাকলেও এটা কিন্তু একটা ইয়া চিন্তা করা যায় যে এর একটা আহ, এর একটা ইয়ে আছে, কি বলে, এর একটা সীমানা আছে, অথবা এর একটা গণ্ডি আছে। যেমন আমরা বলি ইন পাওয়ার, কি বলে থাকি? কি বলে থাকি? ইন পাওয়ার। ইন পাওয়ার, এরকম কিছু ফ্রেজ আছে যার আগে ইন বসে। যেমন আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ইজ ড্যাশ নাও। বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতা আছে। ক্ষমতা তো একটা গণ্ডি আছে, কি বলেন? ক্ষমতার একটা গণ্ডি আছে না? হ্যালো। ক্ষমতা তো একটা গণ্ডি আছে যেটা মানুষকে আচ্ছন্ন করে রাখে, ঘিরে রাখে। তো বাংলাদেশ আওয়ামী লীগ ইজ ইন পাওয়ার নাও। বাংলাদেশ আওয়ামী লীগ ইজ ইন পাওয়ার নাও। এখানে ইন পাওয়ার, এটা একটা ফ্রেজ আমরা অনুভাবে ব্যবহার করে থাকি। ইন ক্যাশ, যেটা সবসময় ব্যবহার করে থাকি। ইন ক্যাশ, ইন পাওয়ার, এরকম আরো বেশ কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন? ইন ড্যাঞ্জার, ইন দ্য সান, ইন ক্যাশ, ইন দ্য রুম, ইন ফরেস্ট, আমরা ব্যবহার করে থাকি ইন দিয়ে। তাহলে ইন বসবে হলো সীমানা বোঝায়, এরকম সীমানার মধ্যে অবস্থান মধ্যে ইন ইন ব্যবস্থা করে থাকি। তাহলে ইন বসে সময়ের ক্ষেত্রে। কোথায় গিয়ে বসবে? সময়ের ক্ষেত্রে। সময়ের কিরকম সময়ের ক্ষেত্রে বসবে ইন? সাধারণত, ব্যতিক্রম আছে, আমি বারবার বলি, সাধারণত সপ্তাহ থেকে বড় যে সময়গুলো তার আগে ইন বসে সাধারণত। ব্যতিক্রম আছে, যেমন ধরে নেন সপ্তাহ, মাস, বছর, শতাব্দী, যুগ, যেগুলো আছে তার আগে কি বসবে? ইন বসবে। যেমন ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, ইন ইয়ার, তারপরে ইন এ সেঞ্চুরি, এরকম বলতে পারেন। যেমন আপনি যদি বলেন যে, নিচের উদাহরণটা দেখেন, যে হি ইজ, না সরি, হি হি ওয়াজ বর্ন। ঠিক আছে। হি ওয়াজ বর্ন ড্যাশ 6:30 PM ড্যাশ জুন। ঠিক আছে।
ভালো করে খেয়াল করে দেখেন তো, এখানে আপনি কি বলবেন? বলা হচ্ছে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল সুনির্দিষ্ট সময়। এটা কি সুনির্দিষ্ট সময় না? তার আগে কি বসাবে? কি বসাবেন? আপনি বসাবেন অ্যাট, হি ওয়াজ বর্ন অ্যাট 6:30। আর তার আগে কি আছে, তারপরে কি আছে? জুন। জুন। জুন, তাহলে মাস আমরা জানি যে সাধারণত সপ্তাহের চাইতে যে সময়, সপ্তাহ এবং সপ্তাহের চাইতে বড় যে সময়গুলো, তার আগে ইন বসে। তাহলে আমরা জুনের আগে কি বসাবো? ইন জুন। এই কথাগুলো মনে রাখবেন, কারণ এই পরবর্তী প্রিপোজিশনগুলোর সময় কিন্তু এ ধরনের আলোচনা আবারও আসবে। তাহলে হি ওয়াজ বর্ন অ্যাট 6:30 PM ইন জুন। ঠিক আছে? বছরের ক্ষেত্রে এখন যদি এখানে আমরা যদি ইয়ে না বলতাম, যদি এখানে জুন না বলতাম, আমরা যদি এখানে সাল বলতাম, সাল বললে আমরা বলতে পারতাম যেমন 1960, তাহলে কি হতো বলেন? হ্যাঁ, তাহলে তাহলে হবে। এখানে যদি আমরা ইন 1960, আমরা যদি এখানে 1960 না বলে আমরা যদি একটা যুগের কথা বলতাম তাহলে হতো, অথবা একটা অন্য সময়ের কথা বলতাম, দীর্ঘ সময়ের কথা বলতাম, সেটা এখানে দেওয়া যেত, তার আগে ইন বসতো। ঠিক আছে? কি বসতো? ইন বসতো। তাহলে সাধারণত সময় থেকে মানে সপ্তাহ থেকে যে সময়গুলো বড় তার আগে কিন্তু ইন বসে। ব্যতিক্রম খেয়াল করে দেখেন, যেমন আছে ইন দ্য মর্নিং। মর্নিং তো সপ্তাহ চাইতে ছোট, তার আগে কি বসছে? ইন বসছে। ইন দ্য ইভিনিং, তার আগে বসছে। ঠিক আছে? তো ব্যতিক্রম এরকম আছে। তো সাধারণত কথা আমরা বলছি, সাধারণত সপ্তাহ থেকে বড় যে সময়গুলো থাকে তার আগে আমরা ইন বসাই। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যালো? আপনাদের অনেক কিছু আজকে মনে রাখতে হবে। ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? তো বাকি থাকলো অন। এলে বেসিক আলোচনা আজকে। বাকি থাকলো কি? অন। অনও কিন্তু আপনার বসবে অবস্থানের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে বসবে। হ্যাঁ, অন বসবে কোথায়? সময়ের আগে। অবস্থান, আপনারা জানেন যে অন বসে হলো কোনো কিছুর ওপরে যদি লেগে থাকে, কোনো কিছুর ওপরে যদি লেগে থাকা অবস্থা বোঝায়, তাহলে কি বসবে? অন বসবে। কোনো কিছুর ওপরে যদি লেগে থাকা বোঝান, তাহলে আপনার অন বসবে। কোনো কিছুর ওপরে যদি আপনি লেগে থাকা বোঝান, যেমন এখানে ধরেন একটা টেবিল আছে, টেবিল, টেবিল আছে, আর টেবিলের উপরে একটা বল আছে। ঠিক আছে? টেবিলের একটা বল আছে, বল। তো টেবিল টেবিল এবং বলটা কিন্তু লেগে আছে পরস্পরের সাথে, লেগে আছে না জায়গায়? লেগে আছে। তাহলে আপনি এখানে বলবেন দ্য বল ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, দেয়ার ইজ এ বল অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বল অন দ্য টেবিল। টেবিলের উপরে একটা কি আছে? টেবিলের বল আছে, লেগে আছে, উপরে থাকা, লেগে থাকা বোঝায়। এই কথাটা আমরা আরো একবার বলবো, আমরা অন্য একটা যখন অ্যাডভান্স একটু আলোচনায় যাব তখন এই কথাগুলো আমার সামনে চলে আসবে। অনের বেসিক ব্যবহার হলো অন কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাবে। ক্লিয়ার? আচ্ছা, আর সময়ের ক্ষেত্রে অন কিভাবে বসে? সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে অন বসে নির্দিষ্ট দিন এবং তারিখের আগে। কিসের আগে? নির্দিষ্ট দিন এবং তারিখের আগে। যেমন নির্দিষ্ট দিন সানডে হতে পারে, মানডে হতে পারে, টুয়েসডে হতে পারে, ওয়েডনেসডে হতে পারে। ঠিক আছে? কোনো তারিখ হতে পারে, যেমন 25শে মে হতে পারে, 21শে ফেব্রুয়ারি হতে পারে, 26শে মার্চ হতে পারে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে। ঠিক আছে? এই যে দিনগুলো আছে, নিউ ইয়ার্স ডে আছে। হ্যাঁ, দিনের সম্ভ্রাংশ বসে, অর্থাৎ দিন অথবা তারিখের আগে বসে। কোথায় আগে বসে বলেন তো? দিন এবং তারিখের আগে বসবে। কোথায় বসবে? তারিখের আগে বসবে, আগে বসবে। এখন সময়ের ক্ষেত্রে যদি দেখলেন, যদি যদি আমরা এখন বলতে চাই যে একটু যদি ভেঙে ভেঙে বলি, সহজ করে বলা যায়, বাট আমরা যদি ভেঙে ভেঙে বলি একটা বাক্য, আপনারা এখানে বসাতে পারেন কিনা প্রিপোজিশন। যেমন বলেন যে আই বর্ন ড্যাশ 10:30 AM ড্যাশ মন্ডে ড্যাশ 9, এটা কিন্তু ড্যাশ আছে, হ্যাঁ, 81।
বলেন তো কোথায় কোথায় কি প্রিপজিশন বসবে, দেখেন তো পারি কিনা আমরা, একটু চেষ্টা করেন তো। আই ওয়াজ বর্ন, এটা কি দিব এখানে আমি? আই ওয়াজ বর্ন অ্যাট, ঠিক আছে, তারপর তারপর অন মানডে অ্যান্ড ইন 1981। দেখেন তাহলে আমি যদি এখানে, আপনি এখন দেখলেন, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে বর্ন, বর্ন কথাটার সাথে আমি কখনো ইন বসাচ্ছি, কখনো অ্যাট বসাচ্ছি, কখনো অন বসাচ্ছি, তাই না? ডিফেন্স, আমি কি বলতে পারবো যে বনের সাথে অ্যাড বসে? না, এরকম না। বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন সিচুয়েশনে এটা আলাদা আলাদা প্রিপজিশন গ্রহণ করে। এটাই প্রিপজিশনের সৌন্দর্য এবং এটাই প্রিপজিশনকে অন্য অন্য কিছুর সাথে আলাদা করে তোলে। তো হচ্ছে বিষয়, আমরা এই জায়গাটুকু, যেমন এই বাক্যটা আছে, এই বাক্যটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি ভালো করবেন, কারণ এই ধরনের বাক্যগুলো, খুব সহজ বাক্যগুলোই আমাদের পরীক্ষায় আসে এবং আমরা এগুলোতে ভুল করি। আমি যতদিন চাকরির পরীক্ষা নিয়েছি, আমাদের যে পরীক্ষাগুলো হয়, আমরা যতবার এই ধরনের বাক্য দিয়েছে ছোট ছোট, আমি দেখছি যে এখানে আমাদের সবারই প্রায় ওভার কনফিডেন্স থাকে যে আমরা এগুলো পারবো, ঠিক আছে, পারবো, খুব সহজ মনে হয়, এবং সেখানে ছাত্ররা ভুল করতে থাকে। আমি অন, অ্যাট এবং ইনের ব্যবহার দিয়ে পাঁচটা প্রিপোজিশন দিয়ে পাঁচে পাস পেয়েছে, এরকম খুবই কম পেয়েছি যারা পাঁচে পাস পেয়েছে, পেয়েছি বাট খুবই কম। ম্যাক্সিমামে ভুল করেছে যারা ব্যাপারটা জানে না। তো এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ি, ছন্দটা আমাদের বইয়ের মধ্যে আছে। আমরা বলি যে মাস বছরে ইন বসাবো দিন তারিখে অন, অ্যাট বসাবো টাইম হলে বুবু জানে কোন। সময়ের ক্ষেত্রে এই তিনটের ব্যবহার আপনারা বারবার বলতে পারেন, মাস বছরে ইন বসাবো দিন তারিখে অন, অ্যাট বসাবো টাইম হলে বুবু জানে কোন। এটা হচ্ছে আমাদের ছন্দ, এটা আপনি মনে রাখতে পারেন, তাহলে সময়ের ক্ষেত্রে অ্যাট, অন এবং ইনের ব্যবহার আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, তাহলে এখন যেহেতু আপনাদের ইয়ে হলো, জি বলেন। কোনগুলো? আচ্ছা, প্রশ্নগুলো আপনার কাজ করি, প্রশ্নগুলো লিখে রাখেন, তাহলে আমরা শেষের দিকে জবাব দিতে পারবো। একটু প্রশ্নগুলো নোট করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটা ব্যবহার দেব, খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যাটের ব্যবহার। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট দিবেন, আমার ছেলে আসছে, তো আমি একে একটু ওর আম্মুর কাছে রেখে আসি। শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? সবাই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এখন আমরা এগুলো নিয়ে বলছিলাম যে অনেকক্ষণ কথা বলবো। অ্যাটের বেশ কিছু ব্যবহার আছে যেটা আপনাকে জানতে হবে, অ্যাটের বেশ কিছু ব্যবহার আছে যেটা আপনাকে জানতে হবে। শুনতে পাচ্ছেন? এটা বইয়ের মধ্যে আছে, এটা বইয়ের মধ্যে আছে। মাস বছরে ইন বসাবো দিন তারিখে অন, মাস বছরে ইন বসাবো দিন তারিখে অন, অ্যাট বসাবো টাইম হলে বুবু জানে কোন। হয়েছে? আচ্ছা, অ্যাট,
অ্যাটের ব্যবহারটা একটু দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে না? কে? হ্যাঁ, হ্যাঁ প্রদীপ, আপনারা স্ক্রিন ইজ স্টিল ভিজিবল টু আদার্স, ক্লিক টু রিজিউম সেল। আচ্ছা, রিজিউম প্রেজেন্টিং, দেখেন তো এখন আসছে কিনা, দেখেন তো আসছে। আচ্ছা, তো দেখেন অ্যাটের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। অ্যাট প্রিপোজিশনটা আমরা আরো কয়েকটা ক্ষেত্রে বসাই। একটা গতির ক্ষেত্রে বসাই, একটা মূল্যমান বা ভ্যালুর ক্ষেত্রে বসাই। কিসে বসাই? মূল্যমান, এটাকে আমরা ভ্যালু বলি, ভ্যালুর ক্ষেত্রে বসাই। এরপরে আমরা বসাই হচ্ছে হারের ক্ষেত্রে। কিসে বসাই? হারের ক্ষেত্রে। ওয়েট অলি, হারের ক্ষেত্রে বসাই। আরেকটা বসাই হচ্ছে গতি, মূল্যমান, হার, রেসপন্সিবিলিটিকে দায়িত্বর ক্ষেত্রে বসাই। কিসের ক্ষেত্রে বসাই? দায়িত্বর ক্ষেত্রে বসাই। আরো একটা আমরা বসাই, সেটা হলো নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে লক্ষ্য করা বোঝায়। নির্দিষ্ট দিকের ক্ষেত্রে বসাই। ঠিক আছে? আবারও আমি আপনাদেরকে ইন্টারাপ্ট করতেছি, আমাকে একটু সময় দেন। আমি যে আপনাদের অলি স্যার আসছে তো, একটু কথা বলে নিই, একটু আমাকে সময় দেবেন। শনিবার আমার জন্য একটু যন্ত্রণা। ক্লাসে কন্টিনিউ করতেছি অলি, বসেন কিছুক্ষণ, ঝটপট করেন না, ঝটপট আগে বলেন। শুনতে পাচ্ছেন সবাই? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশনের জায়গা। তো যেটা হয় সেটা হলো, অ্যাটের এই কয়টা দায়িত্ব আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে অ্যাট গতির আগে বসে, মূল্যমানের আগে বসে, হারের আগে বসে, দায়িত্বের আগে বসে, অথবা নির্দিষ্ট দিক মিন করে যদি আপনি কিছু করেন তাহলে তার আগে বসবে। গতির ক্ষেত্রে আপনি দেখেন যে বলা হচ্ছে যে দি বাস ইজ রানিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, পার আওয়ার। তাহলে দ্য বাস ইজ রানিং, বাসটা যাচ্ছে, ছুটছে, ড্যাশ 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার ঘন্টায়। তাহলে এখানে কি বোঝাচ্ছেন আপনি? গতি বা স্পিড, গতি বা স্পিড। তাহলে আপনি এখানে কি বসাবেন? অ্যাট, অ্যাট বসাবেন। মূল্যমান, যেমন আপনি বললেন যে প্রাইস ইজ সোল্ড অ্যাট 70 টাকা, হ্যাঁ, পার কেজি। ঠিক আছে? পার কেজি, কেজি টাকা 70 টাকা পার কেজি। তাহলে এখানে আমরা বোঝাচ্ছি ভ্যালু। কি বোঝাচ্ছেন এখানে আপনি? ভ্যালু বোঝাচ্ছেন, ভ্যালু। তাই ভ্যালুর আগে কি বসাবেন আপনি? অ্যাট বসাবেন। অনুরূপ ক্ষেত্রে হার, যেমন ব্যাংক চার্জেস ইন্টারেস্ট। এই উদাহরণগুলো কিন্তু চাকরির পরীক্ষা আসা বাক্য থেকে নেওয়া। ব্যাংক চার্জেস ইন্টারেস্ট ড্যাশ কত টাকা? 20%। ব্যাংক চার্জেস ইন্টারেস্ট কত পার্সেন্ট? 20%। তাহলে এখানে আপনারা বুঝাচ্ছেন রেট বা হার, এই যে হার, হার বুঝাচ্ছেন, হার।
তাহলে কি বসাবেন সেখানে? আপনি বসাবেন অ্যাট। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। দায়িত্ব, দায়িত্ব ব্যাপারটা খুব বেশি আসে না। যেমন আমরা বলে থাকি যে ডু ইট অ্যাট ইউর ওন রেসপন্সিবিলিটি। ডু ইট, তুমি এটা করো, অ্যাট ইউর ওন রেসপন্সিবিলিটি, তুমি এটা নিজ দায়িত্বে করো। আমরা বলি না এরকম কথা? ডু ইট অ্যাট ইউর ওন রেসপন্সিবিলিটি, তুমি এটা নিজ দায়িত্বে করো বলে থাকি। এবার আসেন নির্দিষ্ট দিকের কথাই বলি। নির্দিষ্ট দিকের কথায় এখানে আমরা কিন্তু অনেকগুলো ব্যবহার করে থাকি। একটু পরের পাতায় যাই, তার মনে থাকবে আপনাদের। দেখেন তো, আমরা একটা এক্সাম্পল দেই, দেন বাকিগুলো মুখে বলবো, তাহলেই হবে। যেমন দি হান্টার, ঠিক আছে, শট দ্য বার্ড। দ্য হান্টার শট, এখানে আর আছে কিন্তু, শট, হ্যাঁ, শট, সরি আর নাই, শট। দ্য হান্টার শট ড্যাশ দ্য বার্ড। হান্টার কি করে? পাখির দিকে তাকায় গুলি করে না। শট মানে কি? এখানে গুলি করা। শট মানে কি? গুলি করেছিল। শিকারী গুলি করেছিল কার দিকে? পাখিকে। পাখিটিকে গুলি করেছে। তাহলে পাখি, পাখি তার সুনির্দিষ্ট লক্ষ্য কি? তার সুনির্দিষ্ট লক্ষ্য পাখি, বার্ড। এই দেখেন নির্দিষ্ট দিকে, যেটা বুঝাচ্ছি আমরা, নির্দিষ্ট দিকে, হ্যাঁ, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে। সুনির্দিষ্ট লক্ষ্য হলো বার্ড। তাহলে সুনির্দিষ্ট লক্ষ্যে যদি কোনো কিছু করা বোঝায়, তাহলে যেটাকে আপনি লক্ষ্য বানাবেন তার আগে অ্যাড বসবে। তার আগে কি বসবে? অ্যাড বসবে। তা শর্ট অ্যাড, যেমন গুলি করা, শর্ট অ্যাড মানে হচ্ছে গুলি করা। অনুরূপভাবে আমরা কিন্তু অনেকগুলো এরকম সুনির্দিষ্ট লক্ষ্য করে কাজ করে থাকি। যেমন আপনাদের একটা পরিচিত আছে, আপনারা জানেন, যেমন আছে লুক অ্যাট। লুক অ্যাট মানে কি বলেন তো? হ্যালো, হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, একটু পরে কথা বলবেন। আচ্ছা, লুক অ্যাট, লুক অ্যাট মানে কি? তাকানো। এটা কিন্তু যেমন আমরা বলি লুক অ্যাট মি, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ঠিক আছে, যে সুনির্দিষ্ট লক্ষ্যে তাকানো। অনুরূপভাবে আপনার আছে হলো স্টেয়ার অ্যাট। স্টেয়ার অ্যাট, কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। যখন আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। গ্লান্স অ্যাট, কি বলবেন আপনি? গ্লান্স অ্যাট। গ্লান্স অ্যাট মানেও তাকিয়ে থাকা। গ্লান্স অ্যাট মানে কি? গ্লান্স, গ্লান্স অ্যাট, এটা মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তারপরে আপনার আছে জিস্ট অ্যাট, এটা মানে বিদ্রুপ করা, জিস্ট অ্যাট। আছে রেইল অ্যাট, রেইল অ্যাট, রেইল অ্যাট মানেও বিদ্রুপ করা, ঠিক আছে। তারপরে আপনার আছে হলো ফায়ার অ্যাট। ফায়ার অ্যাট মানে কি? গুলি করা। অনুরূপভাবে আছে ফেস অ্যাট। ফেস অ্যাট, এটা মানে হচ্ছে মুখ ভ্যাংসানো। এরপরে আছে হলো আপনার বার্ক অ্যাট। আপনারা জানেন যে কোথাও যখন যান, যে কিছু কিছু কুকুর আছে না, যে চিৎকার করতে থাকে, পিছনে কুকুররা চিৎকার করে না? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? বার্ক অ্যাট, বার্ক অ্যাট মানে ঘেউ ঘেউ করা। তো আপনি যখন আহ, কুকুর কাউকে তো নির্দিষ্ট লক্ষ্য করে ইয়ে করে, ঘেউ ঘেউ করতে থাকে, মুখ, যার ফেস অ্যাট মানে হলো মুখ ভেংসি কাটা। তো আমরা যখন ঝগড়া করে গ্রামের মেয়েরা, আপনারা খেয়াল করে দেখবেন যে সাধারণত কিন্তু ঝগড়া করলে, এখন করে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম গ্রামে ঝগড়া হতো আর মুখ ভ্যাংসা দিত, মুখ ভ্যাংসানি দিত। এটা, এতে কিন্তু কাউকে সুনির্দিষ্ট লক্ষ্য করেই করে, করে না? অনুরূপভাবে গুলি করতে গেলে সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, বিদ্রুপ করতে গেলে সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। তো সুনির্দিষ্ট লক্ষ্য হলে আমরা সাধারণত তার আগে অ্যাড বসাই। যেমন উদাহরণটা আমি একটা দিয়েছি, যে হান্টার শট অ্যাট দ্য বার্ড। তো আমি যে এগুলো লিখলাম, এগুলো একবার সবাই পড়েন তো জোরে জোরে দেখি। স্টেয়ার অ্যাট, হ্যাঁ, স্টেয়ার অ্যাট, হ্যাঁ, বলে। হুম, 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 হুম। সবাই সবাই মুখস্থ করে ফেলেন, এই কটা মুখস্থ করে ফেলেন।
মুখস্থ করেন। জি স্ট্যাট, যে আমি এভাবে লিখে দিই পুরোটা, GEST, এটা হয়ে গেছে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু দেখবেন যে খুব বেশি সময় আপনি বেশ কয়েকটা জিনিস পাচ্ছেন। লুকার তো জানেন, লুকার সবাই জানেন। বেশ করে যাবেন, জি স্ট্যাট পাবেন, তারপর ফায়ার অ্যাড পাবেন, ফেস অ্যাড পাবেন, বার্ক অ্যাড পাবেন, গ্লান্স অ্যাড পাবেন, এগুলো কমন জিনিস। লুকার তো সবসময় পাওয়াই যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে এটা আসলে অ্যাটের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে আমরা অ্যাটের ব্যবহারটা আরও একবার দেখি। অ্যাট সাধারণত গতির আগে বসে, মূল্যমানের আগে বসে, হারের আগে বসে, দায়িত্বের আগে বসে, আর নির্দিষ্ট দিকে লক্ষ্য করে কোনো কিছু করা হলে তার আগে বসে। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, আমরা আরো কথা বলবো। সেটা হলো যেমন ইন, সরি, কি কালার লিখলাম এটা, আরো কথা বলবো ইন আর ইনটু নিয়ে। ইন টু আর ইনটু নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো ইনের কথা আমি আপনাদেরকে আগে বলছি না, মনে আছে আপনাদের? ইনের কথা বলছি। অবস্থানের ক্ষেত্রে সাধারণত সীমানার ভেতরে, কোনো কিছু সীমানার ভেতরে থাকা বোঝাতে, অবস্থান স্থিতি বোঝাতে আমরা ইন ব্যবহার করি। তো যেহেতু আমি ইন ব্যবহার বলছি আপনাদেরকে, সেজন্য ইনের কথাটা আর এখন না বলি, টু, টুর ব্যবহারটা বলি। সেটা হলো টু বসে হলো, টুর কয়েকটা ব্যাপার আছে, তার মধ্যে একটা ব্যাপার হলো টু আপনার আহ, উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। উদ্দেশ্য বোঝায়, এখানে একটা জিনিস বুঝতে হবে। যেমন উদ্দেশ্য বোঝাবে, যেমন বলা হচ্ছে যে উই কেম হেয়ার ড্যাশ রিড। আমরা এখানে এসেছিলাম পড়তে, তা আমার উদ্দেশ্যটা কি? পড়া। আমার উদ্দেশ্য কি? পড়া। তো আমি এখানে বসাচ্ছি টু। উই কেম হেয়ার টু রিড। আমি আরো একটা এক্সাম্পল দিব। সেটা হচ্ছে, বলা হচ্ছে যে উই কেম টু ঢাকা ড্যাশ ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দিব, এই বাক্যটা লিখবো, উই কেম টু ঢাকা ড্যাশ এ জব। হ্যাঁ, জব। দুটো একই রকম বাক্য, শেষে ওয়ার্ক আছে এবং শেষে একটা আছে জব। দুটো পার্থক্যটা একটু খেয়াল করলে বুঝবেন। এখানে ওয়ার্ক হচ্ছে কি? ভার। ওয়ার্কটা কি? ভার। আর এর জব হচ্ছে নাউন। জবটা কি? নাউন। এটা একটু খেয়াল করেন। ওয়ার্কটা হচ্ছে ভার, আর এটা হচ্ছে নাউন। তো উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহৃত হয়, ফরও ব্যবহৃত হয়। জন্য বা উদ্দেশ্য বোঝাতে টু এবং ফর উভয় ব্যবহৃত হয়। ফর ব্যবহৃত হয় নাউনের আগে। তাহলে উই কেম টু ঢাকা, যেহেতু জবটা হচ্ছে নাউন, আমরা এখানে বসবে ফর। উই কেম টু ঢাকা ফর এ জব। আর টু বসে ভার্বের আগে, তাহলে আমরা এখানে বসাবো টু। বাক্য দুটোর তফাৎ বুঝেন। উই কেম টু ঢাকা টু ওয়ার্ক, আমরা কাজ করার জন্য ঢাকা এসেছিলাম। আর দ্বিতীয় বাক্যটা, উই কেম টু ঢাকা ফর এ জব, আমরা চাকরির জন্য ঢাকা এসেছিলাম। দুটো কিন্তু জন্য বা উদ্দেশ্য উদাহরণ দিচ্ছে। তো একটা টু, যেটা নাউনের আগে, ভার্বের আগে বসছে, আর একটা হলো ফর, যেটা বসেছে নাউনের আগে। বুঝতে পারছেন উদাহরণ দুটো দেখে? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। কোন কনফিউশন আছে? হ্যাঁ। আচ্ছা, এটা হলো একটা বিষয়। টু নিয়ে আমরা আরো কথা বলবো পরবর্তীতে। আর টুর আরো কিছু ব্যবহার আছে, যে জি, কি?
যদি নাউন হিসেবে ওয়ার্ককে ব্যবহার করেন তার আগে আপনি এ বসাতে পারবেন না। বুঝতে পারছেন? কারণ নাউনটা কোন টাইপের নাউন ওটা বলেন। ওয়ার্ক যদি নাউন হয় তাহলে কোনটা, যেমন নলেজ কোনটা, কোন ধরনের নাউন? আপনি কি বলতে পারবেন এ নলেজ বলা যাবে? এ এডুকেশন বলা যাবে? বলা যাবে না। ঠিক আছে, ওটা যে ধরনের নাউন হবে তখন তার আগে আপনি এ বসাতে পারবেন না। ওটা ভার্ব। হ্যাঁ, আচ্ছা। এখন কথা হলো টুর আরো কিছু ব্যবহার আছে, যেমন যার কাছে যাবেন, যার কাছে তার আগে বসে, যার কাছে তার আগে বসে। যেমন আপনি বলতেছেন যে প্লিজ কাম টু মি, প্লিজ কাম টু মি, বলা হচ্ছে প্লিজ কাম টু মি। কার কাছে আসবে? প্লিজ কাম ড্যাশ মি, কার কাছে? আমার কাছে। আমার কাছে তার আগে কি বসবে? হ্যাঁ, যার আগে বসবেন তার আগে আপনি মি বসাবেন। তো টুর ব্যবহারে আমরা অনেকগুলো বসবো যেগুলো আপনি আসলে আহ, করতে পারবেন। তারপরে যেমন টু বসাই আমরা হলো অনুপাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বসাই? অনুপাতের ক্ষেত্রে। যেমন গোলে জয়লাভ করে, 3 গোলে বা 2 গোলে মানে বা 2 গোলে জয়লাভ করে, তখন আমরা বলে থাকি, যেমন বলি যে আওয়ার টিম ওন বাই 3-নীল। 3-নীল, এখানে 2-নীল মানে অপরপক্ষ কয়টা গোল দিয়েছে? এখানে একটা এল হবে না, একটা এল হবে না। মানে আপনারা দিয়েছেন হলো 3 গোল, আর তারা দিয়েছে কত গোল? 0। তারা 0 গোল। আমাদের এটা অনুপাত বোঝাচ্ছে। তাহলে এখানে অনুপাত হলো 3, এখানে অনুপাত হলো 3:0, এই অনুপাত। ঠিক আছে, সংযুক্ত করার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি, সেটা আপনার নিজেরা পড়লে পরে বুঝবেন। এখন আমরা এখানে দেখবো একটা হলো ইনটু। ইনটু কিভাবে হবে? ইনটু একটা বিষয় হলো ইনটু, ভালো করে বুঝবেন। ইনটু একটা হলো বাইর থেকে ভেতরের দিকে, বাইর থেকে ভিতরে বোঝাতে ইনটু ব্যবহৃত হবে। আর একটা হলো এক অবস্থা থেকে রূপান্তর হয়ে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া বোঝায়, এক অবস্থা থেকে অন্য অবস্থায়। ইনটু বাইর থেকে ভেতরে। ঠিক আছে, যদি বুঝাতে চান তাহলে আপনি ইনটু ব্যবহার করবেন, বাইর থেকে ভেতরে। বুঝতে পারছেন? ভেতর দিকে গতি। ঠিক আছে, এখন যদি এটা আপনার একটা কূপ হয় আর একটা ব্যাং যদি এখানে লাভ দেয়, ব্যাং, ব্যাং এটা ব্যাং, ব্যাং তো আমি আঁকতে পারি না, ব্যাং যদি একটা ব্যাং যদি ব্যাংটা তো ভেতরে ঢুকে যাবে, কি বলে? তাহলে আপনি বলবেন দা ফ্রগ জাম্প, দা দা ফ্রগ জাম্পড ড্যাশ ওয়েল। ঠিক আছে, দ্য ফ্রগ জাম্পড ড্যাশ ওয়েল। তাহলে ভেতর, বাইরে থেকে ভেতরের দিকে না? তাহলে কি হবে? বাইরে থেকে ভেতর হলে কি হবে? ইনটু হবে। যেমন যদি আপনি কোনো ক্ষেত্রে বুঝান যে ঘরের মধ্যে যাচ্ছে একজন, যেমন হি ইজ গোয়িং ড্যাশ রুম, কন্টিনিউয়াস টেন্স দিচ্ছেন, কন্টিনিউয়াস টেন্স দিচ্ছেন মানে এখন চলছে। তাহলে হি ইজ গোয়িং, আপনি কেন ধরে নিচ্ছেন যে কাজটা চলছে, হি ইজ গোয়িং ড্যাশ দ্য রুম। তাহলে আপনি এখানে বুঝাচ্ছেন এমন অবস্থা যে সে রুমের ভেতরে যাচ্ছে। তাহলে বাইরে থেকে ভেতরে যাওয়া, বাইরে থেকে ভেতরে যাওয়া বলতে কি হবে এখানে? ইনটু দ্য। এই ইনটুর, এই ইনটুর বিপরীতটা হলো আউট অফ। এ কিসে হয়? আউট অফ, ভেতর থেকে বাইরের দিকে, ভেতর দিকে, ভেতর থেকে বাইরের দিকে। গতি বুঝায়, গতিও বুঝায়, এমনিতেও বুঝায়, স্থিতিও বুঝায়। তো ভেতর থেকে বাইরের দিকে। যেমন এখানে হবে যে দি ম্যান ইজ গোয়িং আউট অফ দ্য রুম, দ্য ম্যান ইজ গোয়িং আউট অফ দ্য রুম। তাহলে বোঝাবে যে লোকটা রুমের বাইরে যাচ্ছে, লোকটা রুমের বাইরে যাচ্ছে। আউট হলো, আউট অফ হলো ভেতর থেকে বাইরের দিকে, আর ইনটু হলো
বাইরে থেকে ভেতরের দিকে গতি বোঝায়। ক্লিয়ার? আর ইনটুর আর একটা ব্যবহার আছে, সেটা হলো এক অবস্থা থেকে রূপান্তরিত অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া। যেমন আমরা এটা খুব কমন ব্যবহার জানি, না বললেও চলে। আমরা কিন্তু ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ, ট্রান্সলেট দ্য প্যাসেজ ইন, আসল প্যাসেজে মনে করেন যে অন্য একটা ভাষা আছে, সেটা ইংরেজিতে ট্রান্সলেট করতে বলতেছে, অথবা ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু বাংলা। ঠিক আছে? একটা অবস্থা থেকে পরিবর্তন হয়ে আর একটা অবস্থায় যাওয়াটা, সেটা হলো ইনটু। এটা আপনারা না বুঝলেও পারবেন। ঠিক আছে? হোম। হ্যাঁ, প্রশ্নটা লিখে রাখেন, প্রশ্নটা লিখে রাখেন, একটু নোট রেখে রাখেন, আমি সেই সময় দিব। এখানে কথা বলতে গেলে অন্য একটু কথা বলতে হবে, এটা ব্যাখ্যা প্রয়োজন আছে কথাটা আপনাকে বোঝাতে গেলে। এগুলো লিখে রাখেন। এ পর্যন্ত হলো? আচ্ছা, এখানে আমরা আরেকটা এখন ব্যবহার দেখবো, সেটা হচ্ছে ইন, অন আর টু। খুব গুরুত্বপূর্ণ ব্যবহার দেখবো, ইন, অন আর টু। এটা দেখেন, ইনের কথা আপনাদের মনে আছে, ইন আমরা কিভাবে পড়াই, ইন কোথায় থাকে? ধরে নেন এটা একটা দেশ, হতে পারে বাংলাদেশ, এটার সীমানা না? শুনতে পাচ্ছেন আপনার আমার কথা? সীমানা তো। তো সীমানার মধ্যে থাকলে কি বোঝায় বলেন তো? সীমানার মধ্যে থাকলে আমরা কি বসাই? ইন বসাই। সীমানার মধ্যে থাকলে ইন বসাই, সীমানার মধ্যে থাকলে। তাহলে এই দেশের মধ্যে যেখানেই থাকুক, সেটা আপনি ইন। যেমন ধরে নেন আমার, এটা হলো যদি আপনার উত্তর হয়, এদিকে যদি উত্তর হয়, তো আমার গাইবান্ধা জেলাটা এদিকে আছে, এখানে আছে, এটা হলো গাইবান্ধা জেলা। আমি যদি বলি যে গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরে, বলবো হলো এরকম করে, গাইবান্ধা ইজ ড্যাশ দ্য নর্থ অফ বাংলাদেশ। গাইবান্ধা ইজ ড্যাশ দ্য নর্থ অফ বাংলাদেশ, যে ট্রান্সলেশন আসে যে গাইবান্ধা বাংলাদেশের উত্তরে অবস্থিত, বাংলাদেশের অবস্থিত, তাহলে আপনি সীমানার মধ্যে কোন প্রিপোজিশন ব্যবহার করবেন বলেন তো? এখান থেকে আমরা জানি, আমি আপনাদের বলছি সীমানার মধ্যে থাকলে কি হয়? ইন হয়। আমি আপনাদের কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু এটা নিয়ে আরো কথা বলবো। তাহলে গাইবান্ধা ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। আপনারা ভালো করে খেয়াল করবেন, কারণ এখান থেকে ট্রান্সলেশন এবং প্রিপোজিশনের প্রশ্ন আসে, আপনার জিনিসে বুঝতে হবে। এবং অনেকগুলো নোট গাইড প্রচলিত বাজারে, যাদের মধ্যে এখানে ভুল দেওয়া আছে, ট্রান্সলেশনে ভুল দেওয়া আছে, প্রিপোজিশনে ভুল দেওয়া আছে, যেটা শুনতে ভালো লাগে তারা সেটা দিয়ে দেয়। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এরকম না, আপনাকে গ্রামার সিদ্ধ এবং সঠিক ওয়েটা বুঝতে হবে। সীমানার মধ্যে থাকলে সেটা হবে ইন। আচ্ছা, যদি সীমানার ওপরে হয়, যদি সীমানার ওপরে হয়, সীমানার ওপরে, ওপরে, তাহলে সেখানে হবে অন। আর যদি সীমানার বাইরে হয়, তাহলে হবে টু। সীমানার বাইরে যদি হয়, ঠিক আছে, সীমানার উপরে হলে অন, মধ্যে হলে ইন, আর সীমানার বাইরে হলে টু হবে। তো এখন সীমানার উপরেটা দেখেন, যে আমরা যদি বলি এটা যদি ইন্ডিয়া দেশ হয়, আর আমরা যদি বাক্যটা এভাবে বলি যে হিমালয়স, হিমালয়স বানটা আমার ভুল হলো, হিমালয়স প্লুরাল এটা, আর ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। এটা যদি ইন্ডিয়া হয়, হিমালয় তো ইন্ডিয়ার উত্তরে নাকি? হিমালয়, হিমালয় ইন্ডিয়ার উত্তরে না? উত্তরে বলতে হিমালয়টা কিন্তু ইন্ডিয়ার সীমানা নির্দেশ করে। কি নির্দেশ করে? সীমানা। তাহলে হিমালয়টা কোথায়? ইন্ডিয়ার সীমানার উপরে, ইন্ডিয়ার সীমানার একদম সীমানার বাউন্ডারির উপরে, সীমানার বাউন্ডারির উপরে হিমালয়, হিমালয় পর্বতমালা। তাহলে আমরা সীমানার উপরে হলে কি বসাবো বলেন তো? তাহলে এই বাক্যে কি হবে? একই রকম বাক্য কিন্তু দেখেন, গাইবান্ধা ইজ ড্যাশ দ্য নর্থ অফ বাংলাদেশ, হিমালয়াস আর ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া, একই রকম কাঠামো বাক্যের। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা আগে বসাবো ইন, আর এখানে বসাবো কি? পরে বসাবো অন।
তো হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, এর মানে হচ্ছে হিমালয় হলো ইন্ডিয়ার উত্তরে অবস্থিত। ইন্ডিয়া হিমালয়ের উত্তরে অবস্থিত। এখন এইটা যদি জাপান হয়, জাপান দেশ হয়, আর আমরা যদি বলতে চাই যে জাপান যদি বাংলাদেশের উত্তরেই থাকে, যদি উত্তরে নাই, হ্যাঁ, জাপান হলো বাংলাদেশের পূর্বে, ক্লিয়ার? আমরা যদি বলতে চাই যে জাপান বাংলাদেশের উত্তরে অবস্থিত, জাপান বাংলাদেশের উত্তরে অবস্থিত, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে জাপান ইজ ড্যাশ দ্য নর্থ অফ বাংলাদেশ। এখন কি হবে বলেন তো, বলেন কি হবে? টু। নো, জাপান কোথায়? জাপান আর বাংলাদেশের, তো বাংলাদেশের সীমানার বাইরে না জাপান? দেখেন তো, বাইরে না? তাহলে এখানে কি হবে? টু। তাহলে সীমানার মধ্যে থাকলে ইন, সীমানার উপরে থাকলে অন, সীমানার বাইরে থাকলে টু। মনে থাকবে এটা? সবাই বুঝতে পারছেন এই অংশটা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবহার, আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি এখানে সরাই দিলাম, বলেন তো দেখি সীমানার উপরে থাকলে কি হবে, সীমানার বাইরে থাকলে কি হবে, সীমানার ভেতরে থাকলে কি হবে? ক্লিয়ার? আচ্ছা, এবারে আসেন আমরা আর একটু গভীরে যাই প্রিপোজিশনের। এখন ব্যাপারটা হলো, আমরা কথা বলবো অন, ওভার, অনের একটা ব্যবহার আমি আপনাদেরকে বলছিলাম শুরুতেই অবস্থানের ক্ষেত্রে। সেই ব্যবহারটা হলো যে কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝায়, কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝায়, স্পর্শ করা, স্পর্শ থাকা অবস্থা বোঝায়। যেমন আমি যেখানে লিখতেছি, এই যে এখানে যে লিখলাম, এটা যদি মনে করেন যে একটা হোয়াইট বোর্ড হয়, এটা মনে করেন যে একটা হোয়াইট বোর্ড, আর ওয়ার্ডগুলো কিন্তু হোয়াইট বোর্ডের উপরে আছে। ওয়ার্ডগুলো কোথায় আছে? আমি যে লিখছি ওয়ার্ডগুলো হোয়াইট বোর্ডের উপরে আছে না? আমি কিন্তু এখানে বলতে পারবো দ্য ওয়ার্ডস আর অন দ্য হোয়াইট বোর্ড, দ্য ওয়ার্ডস আর অন দ্য হোয়াইট হোয়াইট, এটা আমরা বলতে পারি, এটা সবাই কমন ব্যবহার। তো অনের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, যেই অনের ব্যবহার থেকে চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ইদানিং, আমার দেখা অনেকবার প্রশ্ন আসছে, সেটা হলো অনের একটা ব্যবহার হলো অন সদস্য হওয়া বোঝায়, কোনো কমিটির, কোনো বোর্ডের সদস্য হওয়া বোঝায়। কি বোঝায়? সদস্য হওয়া বোঝায়, সদস্য হওয়া, এটা খুব ভালো করে ম্যান করবেন। যদি অনের সব ব্যবহার ভুলে যান, কমপক্ষে এই ব্যবহারটা ভুলবেন না। অন সদস্য হওয়া বোঝায়, ঠিক আছে? কিরকম সদস্য হওয়া বোঝায়? যেমন বলা হচ্ছে যে মিস্টার জামান ইজ ড্যাশ দ্য কমিটি। দেখেন কমিটি, এখানে কিন্তু যদি আপনি বাক্যটা এভাবে বলেন মিস্টার জামান ইজ ইন দ্য কমিটি, শুনতে ভালো লাগে, ভালো লাগে না? যে মিস্টার জামান ইজ ইন দ্য কমিটি, মিস্টার জামান ইজ ইন দ্য কমিটি, শুনতে ভালো লাগে, আর সেটা আমরা দিয়ে আসি। কিন্তু সদস্য এই বাক্য দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? যে মিস্টার জামান কমিটির সদস্য, মিস্টার জামান কমিটির সদস্য, বা মিস্টার জামান কমিটিতে আছেন, কমিটিতে থাকা মানে কমিটির সদস্য। তাহলে এখানে সদস্য হওয়া বোঝায় অন, আমাদের এখানে বসাতে হবে অন, মিস্টার জামান ইজ অন দ্য কমিটি। অথবা বাক্যটা এরকম হতে পারতো, মিস্টার জামান ইজ ইন দ্য বোর্ড, মিস্টার জামান ইজ ইন দ্য বোর্ড, মিস্টার জামান বোর্ডের একজন সদস্য, মিস্টার জামান কমিটির একজন সদস্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওয়ান কি বোঝায় তাহলে? সদস্য হওয়া বোঝায়, অন সদস্য হওয়া বোঝায়, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আর একটা অন ব্যবহার আছে, সেটা জানেন যে কোনো কিছু সাহায্যে বোঝাতে গেলে আমরা অন ব্যবহার করে থাকি, কোনো কিছু সাহায্যে বোঝাতে, কোনো কিছু সাহায্যে বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি, কোনো কিছু সাহায্যে, হ্যাঁ।
বোর্ড বলতে কি জানেন? বোর্ড করে দেয় না, বোর্ডও কিন্তু এক প্রকার কমিটি। বুঝতে পারছেন? হ্যাঁ, অন মিস্টার জামান ইজ অন দ্য বোর্ড, মানে মিস্টার জামান বোর্ডের একজন সদস্য। ইন তো শুনতে ভালো শোনা যায়, কোনো কিছু সাহায্যে বোঝাতে গেলে আমরা ব্যবহার করে থাকি অন। এটা আমরা অনেক এক্সাম্পল জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, কি হয় বলেন তো? গরু ঘাস খেয়ে বাঁচে, ট্রান্সলেশনটা কি মনে আছে আপনাদের? সবাই এটা পড়ছে, সব কমন বাক্য এটা। দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাঁচে। তাহলে কোনো কিছু সাহায্যে বোঝাতে গেলে আমরা অন ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি, একটা এক্সাম্পল দেখেন, আমি যদি এখানে বলি যে আই লিসেন দ্য মিউজিক, আই লিসেন টু দ্য মিউজিক ড্যাশ দ্য রেডিও, বলুন তো কি হবে এখানে? আই লিসেন টু দ্য মিউজিক ড্যাশ দ্য রেডিও, মানে বুঝাতে চাচ্ছি যে আমি মিউজিকটা শুনেছিলাম, গানটা শুনেছিলাম রেডিওর সাহায্যে, রেডিওর সাহায্যে, রেডিওর মাধ্যমে, মাধ্যমে বা সাহায্যে। তাহলে এখানে কি দিবেন আপনি বলেন? অন দিবেন, কোনো কিছু সাহায্যে বলতে অন ব্যবহৃত হয়। কিন্তু এখানে দেখেন বাই দিলে কিন্তু ভালো লাগে, আই লিসেন টু দ্য মিউজিক বাই রেডিও, বাই দ্য রেডিও, শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে, কিন্তু অন কোনো কিছু সাহায্যে বোঝায়, দ্যাটস আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তবে একটা ব্যতিক্রম আপনি দেখবেন, উদাহরণ দেওয়া আছে, সৎ উপায়ে বাঁচার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি অনেস্ট মিনস, বাই অনেস্ট মিনস ব্যবহার করে থাকি। বইটার মধ্যে খেয়াল করলে পরবর্তীতে পাবেন। তাহলে অনের ক্ষেত্রে দুইটা ব্যবহার অবশ্যই খেয়াল রাখবেন, অন দ্বারা সদস্য হওয়া বোঝাবে, আর অন দ্বারা কোনো কিছু সাহায্যে কোনো কিছু করা বোঝাবে। এটা হচ্ছে অনের ব্যবহার। এবার আসেন ওভার, ওভার নিয়ে কথা আছে। দেখেন, জিনিসগুলো ভালো করে বুঝবেন। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? প্রিপোজিশন আমি যদি আপনাদের গল্পের সাহায্যে বলতাম সেটা অন্যরকম হতো, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে অনেক কনফিউশন, বিষয়গুলো পাশাপাশি নিয়ে আসা পসিবল না। এখন ওভারের ব্যবহার, ওভারটা দেখেন, ওভার, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাভব মানে উপরে, আপন মানে উপরে, কিন্তু ব্যবহার ক্ষেত্র আলাদা। দেখেন, আপনার প্রত্যেকে তো রুমের মধ্যে আছেন না? রুমের মধ্যে আছেন, আচ্ছা, আপনাদের আমি সামনে থাকলে একটা এক্সাম্পল দিতে পারতাম, সামনে থাকলে এক্সাম্পল দিতে পারতাম। আচ্ছা, আপনাদের আহ, আপনারা যারা যে রুমে বসে আছেন, অনেকেই আছেন হয়তো, তারা যে দেয়াল, যে ঘরে আছেন সেই ঘরের দেয়ালে কোনো কিছু আটকানো আছে, ঘড়ি অথবা কোনো ছবি, ক্যালেন্ডারকে একটা ছবি মনে করেন অথবা ঘড়ি মনে করেন, আছে তো না? আচ্ছা, এখন আপনি বলেন তো ভাই, ওই ক্যালেন্ডার বা ছবিটা অবশ্যই আপনার উপরে, কি বলেন? হ্যাঁ, উপরে না? হ্যাঁ, তো ধরে নেন এখানে একটা টেবিল, আমি এঁকে দিই তার সুবিধা হবে, এখানে একটা টেবিল, টেবিল, হ্যাঁ, টেবিল, আর এখানে ঘরের দেয়াল, এখানে একটা ঘড়ি, এখানে একটা ঘড়ি। দাঁড়ান তো একটু, ছেলে আমাকে
আছে ছেলে আজকে পিছু ছাড়ছে। এই হচ্ছে সমস্যা। আচ্ছা, একটু দেখি, ready করে ফেলি। এখানে দেখেন তো, এই ঘড়িটা দেয়ালের সাথে আটকানো না? টেবিলের উপরে না? টেবিলের উপরে না? এটাও তো টেবিলের উপরে। তাহলে ওভার ব্যবহৃত হয় কোনো কিছুর উপরে, এখানে টেবিল সেটা, কোনো কিছুর উপরে, কোনো ভিত্তির সাথে আটকানো। ঘড়িটা দেয়ালের সাথে আটকানো আছে না, ভিত্তির সাথে? তাহলে কোনো কিছুর উপরে ভিত্তির সাথে আটকানো অবস্থায় ওভার ব্যবহৃত হয়। তাহলে এই ক্ষেত্রে, চিত্রের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দ্য ওয়াচ ইজ ড্যাশ দ্য টেবিল। এখন বলেন তো কি হবে? দ্য ওয়াচ ইজ অন হবে নাকি ওভার হবে? ওকে, এখানে যে ওভার বলতেছে, ওভার, আর অন যে বলছে তার সাথে একটু তফাৎ আমি দেখাবো, অন দেখাবো। এখন দেখেন, এটা ঘড়ি নাম্বার 1, ঠিক আছে? ঘড়ি নাম্বার কত? 1। একটা ঘড়ি তো যেখানে থাকতে পারতো, এখানে একটা ঘড়ি আছে মনে করেন, এটাও ঘড়ি, এটা ঘড়ি নাম্বার 2। এখানে, এখানে ঘড়ি নাম্বার 1 এর কথা আমি বললাম, 1, দ্য ওয়াচ ওয়ান ইজ ওভার দ্য টেবিল, খেয়াল করছেন? ইজ ওভার দ্য টেবিল। আর এখানে যদি আমি বলি যে, না আমি এটা না, ওই এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতেই পারবেন না, 1 2 করার দরকারই নাই, ওটাতে বুঝতে পারবেন সহজে। টেবিল থাকলো, এখানে মুছে দেই। দেখেন, আমি যদি বাক্যটা এভাবে বলি, অন কখন হচ্ছে? দ্য ওয়াচ ইজ ড্যাশ দ্য ওয়াল। এখন বলেন তো এখানে কি হবে? ভালো করে খেয়াল করেন, এখানে ওয়াল বলছি, এখানে টেবিল বলছি। ঘড়ি কিন্তু একটাই, ঘড়ি কিন্তু একটাই। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওয়ালের সাথে ঘড়িটা লেগে আছে। এই ঘড়িটা কার সাথে লেগে আছে? ওয়ালের সাথে লেগে, না না না, সাহায্যে না। এই ওয়ালের, এই ঘড়িটা কার সাথে লেগে আছে? ওয়ালের সাথে লেগে আছে না? তাহলে এখানে কি? তাহলে ওয়ান। কিন্তু এখানে এই ওয়াচটা কিন্তু টেবিলের সাথে লেগে নাই, খেয়াল করে দেখেন। তাহলে এখানে কি? ওভার। এখন কি তফাৎটা ধরতে পারছেন? এখন তফাৎটা ধরতে পারছেন? প্রথম ক্ষেত্রে ওয়াচটা টেবিলের সাথে লেগে নাই, আর দ্বিতীয় ক্ষেত্রে ওয়াচটা টেবিলের সাথে লেগে আছে। ঠিক আছে, যখন লেগে থাকা বুঝাবেন তখন ওয়ান, আর যদি লেগে থাকা না বুঝায়, উপরে থাকা বুঝায়, অন্য কোনো ভিত্তির সাথে আটকানো, সেক্ষেত্রে ওভার। ওভার। আমি মনে হয় চিত্রটা দিয়ে বুঝাতে পারছি আপনাদেরকে। এটা অন্য কোনোভাবে বোঝানো অন্য কোনো বোঝানো পসিবল ছিল কিনা আমার জানা নেই। লিখে রাখেন, বলেন, যদি বলেন সেটা বলেন, যদি ব্যাখ্যা ছাড়া বলতে পারি বলেন। বলেন, বলেন। সেটা বলতেছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কই আমি দিচ্ছি সেক্ষেত্রে? আপনি বাক্যের মধ্যে রিলেশনটা খেয়াল করবেন। বাক্যের মধ্যে রিলেশনটা খেয়াল, প্রথম বাক্যে ওয়াসের সাথে টেবিলে তো লেগে থাকা নাই, ওয়াসটা লেগেছিল ওয়ালের সাথে, কিন্তু সে ওয়ালের কথা আমি বলিই নাই, আমি বলছি টেবিলের, টেবিলের কথা। টেবিলের তুলনায় ওয়াসটা ওপরে আছে, লেগে নাই। কি দিয়েছে সেখানে? ওভার। চিত্রটা মিশাই ফেললাম তো। আর দ্বিতীয় বাক্যে ওয়ালের সাথে কিন্তু ঘড়িটা লেগে আছে, আমি দিয়েছি ওয়ান। আর উপরের স্থল যদি লেগে থাকে, সংস্পর্শে থাকে, তাহলে ওয়ান ব্যবহৃত হয়। ঠিক আছে তো? এখনো ধরতে পারেন নাই? কে বলছেন কথাটা? কে প্রশ্ন করছে? না না, কে বলছেন? আমাকে নাম বলেন আপনার। হ্যাঁ, মোবারক, আপনি যে ঘরে আছেন সেই ঘরে আপনার দেয়ালে কোনো ছবি লাগানো আছে? ওই ছবি তো যদি আপনার থাকে, সেই ছবি তো আপনার সাথে লেগে না। আমি যদি বলি যে দ্য পিকচার ইজ ওভার মোবারক,
মোবারক সাথে কি ঘড়ির ছবিটা লেগে আছে? না, এই জন্য অবাদ দিচ্ছে। কিন্তু যদি এমন হয় ওয়ালের কথা বলেন, যে দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, তাহলে পিকচারটা ওয়াল সাথে লেগে আছে। বুঝতে পারছেন? একবার আমি আপনার কথা বলছি, একবার ওয়ালের কথা বলছি। একবার যখন আপনার কথা বলি তখন লেগে নাই, আর যখন ওয়ালের কথা বলি তখন লেগেছিল। এই হচ্ছে অবস্থা। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। নাহলে পরবর্তীতে বাক্যটা আবারও দেখে নেবেন যেখানে চিত্রটা ছিল। এটা হলো ওভারের একটা ব্যবহার। ওভারের আরেকটা ব্যবহার হলো, এ বুঝায় আনুভূমিক গতি। কি বুঝে বুঝে বলেন তো? আনুভূমিক গতি। এটা মনে করেন ভূমি, এই দিকে যদি কোনো গতি বুঝায় সেটা হলো আনুভূমিক গতি। ঠিক আছে? যেমন শহরের উপর দিয়ে যখন বিমান উড়ে যায়, সেটা কিন্তু আনুভূমিক গতিতে উড়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা যদি বলতে পারি দ্য প্লেন, এটা কি বুঝতে পারছেন আনুভূমিক গতিটা? ফ্লিউ ড্যাশ দ্য টাউন। দ্য প্লেন, দ্য প্লেন ফ্লু, প্লেনটা উড়ে গিয়েছিল ড্যাশ দ্য টাউন, টাউনের উপর দিয়ে উড়ে গিয়েছিল। তাহলে আনুভূমিক গতিতে উড়ে গিয়েছে, আনুভূমিক গতিতে উড়ে গিয়েছে, আনুভূমিক গতিতে প্লেন উড়ে গিয়েছে। তাহলে আমরা এখানে বসাবো ওভার। ঠিক আছে? ওভার বসাবো। ওভারের আর একটা ব্যবহার হলো, ওভার মানে ব্যবহৃত হয় হলো, ওভার ব্যবহৃত হয় হলো সেটা হলো যে কোনো ভিত ইয়া আপনাকে এক্সাম্পলটা দেখাবো কোথায়। ওভার ওভার ব্যবহৃত হলে ধরে নেন যে এখানে একটা বাধা আছে, বাধা আছে দেয়াল, একটা ঘোড়া যদি লাফ দিয়ে পাশে পার হয়ে যায়, পার হতে পারে না? হ্যালো? এখন হলো অপর পাশে পার হয়ে যাওয়া। অপর পাশে পার হয়ে যাওয়ার ক্ষেত্রে, অপর পাশে গতির ক্ষেত্রে, অপর পাশে পার হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করে থাকি। যদি একটা ঘোড়াই দেয়ালটা পার হয়ে যায়, আমরা বলবো যে দ্য হর্স, দ্য হর্স জাম্পড ড্যাশ দ্য ওয়াল। তাহলে কি বোঝাবে? যে ঘোড়াটা ওয়ালের উপর দিয়ে কি করেছিল? জাম্প করেছিল। দ্য হর্স জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য হর্স জাম্প ওভার দ্য ওয়াল, ওর উপর দিয়েছিল। এটা হলো ওভারের একটা ব্যবহার। আর একটা ব্যবহার হলো অপর পাশে গতি বা অবস্থান বোঝায়। অপর পাশে গতি বা অবস্থান বোঝায়, অপর পাশে গতি বা অবস্থান বোঝায়। এটা একই জিনিস, যে অপর পাশে গতি বোঝাচ্ছে, অপর পাশে গতি বা অবস্থান বোঝায়। যেমন মনে করেন যেটা যদি গোল লাইন হয়, একটা বল যদি এদিক থেকে বলটা গিয়ে পার হয়ে যায় এপাশে, যেতে পারে না বল, গোল যখন হয়, গোল লাইনের অপর পাশে যায় না? তাহলে এক্ষেত্রে বলতে পারবেন দ্য বল ইজ ওভার দ্য গোল লাইন, দ্য বল ইজ ওভার দ্য গোল লাইন। তার মানে কি? বলটা ওভার গোল লাইনের ওপর পাশে চলে গেছে। হ্যাঁ, দা, হ্যাঁ, মানে গোল লাইন পার হলে তো গোল হয়ে যায়। দ্য বল ইজ ওভার দ্য গোল লাইন, তার মানে গোল হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ওভার আর একটা বসে হলো সংখ্যার পূর্বে। কিসের পরে বসে? সংখ্যার পূর্বে বসবে ওভার। সংখ্যার পূর্বে বসবে ওভার, সংখ্যার পূর্বে। যেমন গতকাল খেলা হলো পাকিস্তান এবং বাংলাদেশের, সেখানে স্টেডিয়ামে ধরে নেন আপনার 20,000 লোকের ওপরে ছিল। আপনি বলবেন দেয়ার আর ওভার 20,000 পিপল ইন দ্য স্টেডিয়াম, বা দেয়ার ওয়ার ওভার 20,000 পিপল ইন দ্য স্টেডিয়াম। স্টেডিয়ামে 20,000-এরও বেশি লোক ছিল, মানুষ ছিল। তাহলে সংখ্যা পূর্ব 20,000, তার আগে আমরা ওভার বসাইলাম। ক্লিয়ার? হ্যালো? তাহলে ওভার কোন কোন ক্ষেত্রে বসে বলেন দেখি একটু। ঠিক আছে? আর অ্যাভোভের ক্ষেত্রে বলি, অ্যাভোভ, অ্যাভোভ এখানে একটা ব্যাপার মনে রাখা দরকার, বাকি ব্যাপারগুলো বই থেকে দেখে নেবেন। অ্যাভোভ হলো
দেখেন, যেমন এখানে দেখেন, আমি একটা জিনিস দেখাই যে এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ আছে, হ্যাঁ। আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার বেশ কিছু ক্ষেত্রে, এই ক্লিয়ারটা দেখবেন, এই জন্য চিত্রগুলো আমি সাহায্য নেই। এখানে একজন মানুষ আছে, আবার এখানে মানুষটা এক নম্বর মানুষ, আর এখানে একজন মানুষ আছে, এখানে একজন মানুষ আছে, এটা হলো দুই নম্বর মানুষ। এর ধরে নেন এম, এটার নাম হচ্ছে এন, বা এর নাম হলো বি, বি। এখন এখানে যদি একটা ফ্যান থাকে, ঘুরতে থাকে, এখন আমাকে বলেন তো, দুইজন মানুষের উপরে কি ফ্যানটা নয়? দুজন মানুষের উপরেই তো ফ্যানটা, নাকি? উপরের মধ্যে তফাৎ আছে হলো, এই লোকটার একদম মাথার উপরে এটা আছে, এই প্যান্টটা যদি এখানে ছিঁড়ে যায়, তাহলে এর মাথার উপরে পড়বে, জাস্ট এর মাথার উপরেই পড়বে, নাকি এর মাথার উপরে পড়বে? এই লোকটার মাথার উপরে পড়বে না? তাহলে এই যে একদম ঠিক উপরে, ঠিক উপরে অথবা অনেক উপরে বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করে থাকি, অ্যাবভ ব্যবহার করে থাকি। ঠিক উপরে অথবা অনেক উপরে বোঝাতে অ্যাবভ ব্যবহার করে থাকি। তাহলে এই লোকটা যদি বলে যে দ্য ফ্যান ইজ মুভিং, যদি বাক্যটা এরকম করে বলে, বাক্যটা এই লোকটা, এই লোকটা যদি বলে দি ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, ড্যাশ মাই হেড, তাহলে এই লোকটা যদি বলে, তাহলে এখানে বসবে অ্যাবভ। কি বসবে এখানে? অ্যাবভ। দি ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড, যে ফ্যানটা ঘুরছে কার উপরে? আমার মাথার উপরে, একদম ঠিক মাথার উপরে বোঝাচ্ছে। এই লোকটা যদি বলে, তাহলে এখানে হবে অ্যাবভ। কিন্তু এই কথাটা যদি এই লোকটা বলে, এই লোকটা যদি বলে, তাহলে এখানে অ্যাবভ হবে না, এখানে হবে অফার। এখানে কি হবে? অফার, অফার, অফার। দি ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, এই লোকটা যদি বলে তাহলে হবে ওভার, এই লোকটা যদি বলে তাহলে হবে অ্যাভো। দৃশ্যটা আলাদা, ঠিক আছে? অর্থাৎ এই লোকটার ক্ষেত্রে ওপরে অন্য একটা ভিত্তির সাথে লাগানো আছে, সংযুক্ত নাই, তাহলে সেটা হবে over। আর এই লোকটা বলে ঠিক উপরে, মাথার উপরে বোঝাবে, তখন হবে অ্যাভো। ক্লিয়ার? হ্যালো? আর সবাই বুঝতে পারছেন এটা? এতটুকু বুঝতে পারছেন? এখন আসেন হলো আপন, এটা নিয়ে কিন্তু আসে। আপন, ওপর থেকে নিচের দিকে গতি বোঝায় আপন, উপর থেকে নিচের দিকে গতি বোঝায় আপন, আপন দ্বারা। আপনও উপরে, বাট উপর থেকে নিচ দিকে গতি বোঝায়। যেমন এখানে একটা বেড আছে, বেড আছে, বেড, বেড আছে, বেড। আর একটা বিড়াল এখান থেকে লাফ দিয়ে এখান থেকে পড়লো, ঠিক আছে? বিড়ালটা লাফ দিয়ে পড়লো, তাহলে এখানে বলবেন দ্য ক্যাট স্প্রাং, দ্য ক্যাট স্প্রাং, স্প্রাং থেকে আসছে, স্প্রিং থেকে। দ্য ক্যাট স্প্রাং, ক্যাটটা লাফ দিল দ্য বেড, দ্য ক্যাট স্প্রাং ড্যাশ দ্য বেড, লাফ দিচ্ছে কোথায়? বেডের উপরে। তাহলে এখানে কি হবে? এখানে হবে আপন। এখানে কি হবে? আপন, কারণ উপর থেকে নিচের দিকে গতি বোঝাচ্ছে, উপর থেকে নিচের দিকে গতি বোঝাচ্ছে। আপন, উপর থেকে নিচের দিকে গতি বোঝাবে আপন দ্বারা। তাহলে তিনটা, তিন চারটে প্রিপোজিশন ছিল। অন, কোনো কিছুর উপরে সংযুক্ত থাকা বোঝায়। ওভার ছিল, ওভারের বেশ কটা ব্যবহার দেখলাম। অ্যাবভ দেখলাম, আর দেখলাম আপনের ব্যবহার। মনে থাকবে? আচ্ছা, এবারে আসেন, আপনারা জানেন যে মেড অফ, আউট অফ, এটা একটা, মেড ফ্রম, এটা একটা, মেড উইথ, এটা বেশ কটা ব্যবহার।
এখন মেড অফ, এখানে মেড অফ এবং মেড অফ এবং আউট অফ একই ব্যবহার, হ্যাঁ। তো আমরা যখন অফের কথা বলবো ধরে নেব সেটা আউট অফ, হ্যাঁ, একই একই জিনিস। এখন দেখেন, এই যে মেড অফ মানে হলো তৈরি, এর মেড অফ, আউট অফ, মেড ফ্রম, মেড উইথ, এগুলোর মানে কি বলেন তো? এক কথা হলো তৈরি, সবগুলোর মানে কি? তৈরি হওয়া। এখন কথা হলো সবগুলোর মানেই তৈরি হওয়া। এখন তাহলে কখন মেড অফ, কখন মেড ফ্রম, অথবা কখন মেড উইথ বসে? ব্যাপারটা হলো এটা বসবে হলো প্রিপোজিশন উপাদানটা দেখে। উপাদানটা যদি আপনি দেখেই বুঝতে পারেন কি দ্বারা তৈরি, তাহলে মেড অফ। আর যদি উপাদানটা দেখে না বোঝা যায় তাহলে মেড ফ্রম। আর উপাদান যদি একাধিক উপাদান হয় তাহলে মেড উইথ হবে। ব্যাপারটা কিরকম? যেমন আপনার হাতে যে কলমগুলো আছে, কলমগুলো দেখে বোঝা যায় এগুলো তো কলম দ্বারা তৈরি। দ্য পেন ইজ, কলমটা তৈরি মেড ড্যাশ প্লাস্টিক। আপনার হাতে যে কলমটা আছে দেখে বোঝা যাচ্ছে না? দেখে বোঝা যাচ্ছে না যেটা প্লাস্টিকের তৈরি? হ্যাঁ, যেমন আপনি বললেন দ্য কিবোর্ড, কিবোর্ড ইজ মেড ড্যাশ প্লাস্টিক। কম্পিউটার কিবোর্ড থাকে না, প্লাস্টিক। কম্পিউটার কিবোর্ডগুলো দেখে বোঝা যায় না যে প্লাস্টিক দ্বারা তৈরি? তাহলে এখানে কি বসাবেন আপনি? অফ বসবে। দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, দ্য কিবোর্ড ইজ মেড অফ প্লাস্টিক। তাহলে আপনি উপাদানটা দেখে, কিবোর্ড তৈরির উপাদানটা দেখে, কিবোর্ড তৈরির যে উপাদান আছে সেটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটার উপাদানটা হলো প্লাস্টিক। কিন্তু উপাদান যদি দেখে না বোঝা যায়, তখন আমরা ফ্রম বসাই। তখন আমরা বসাবো কোত্থেকে? হ্যাঁ, যেমন বলা হচ্ছে যে দিস টি ইজ মেড ড্যাশ বার্লি, বার্লি থেকে তৈরি। ঠিক আছে। জব, বার্লি মানে কি? জব, গমের মতো এক প্রকার শস্য, সেখান থেকে টি তৈরি হয়। টি অনেক জায়গা থেকে তৈরি হয়, তার মধ্যে বার্লি থেকেও হয়। এখন চা দেখে কি বোঝার উপায় আছে যেটা জব থেকে তৈরি হয়েছে? না লিখে দিলে, হ্যাঁ, এই টি দেখে কখনোই বোঝার উপায় নেই যে এটা বার্লি থেকে তৈরি হয়েছে। তো উপাদান দেখে আপনি বুঝতে পারবেন না, তাহলে এখানে আপনি কি বসাবেন? ফ্রম বসাবেন। অনুরূপভাবে যে আপনি যে কাগজে লিখছেন, সেই কাগজটা অবশ্যই হতে পারে কোনো বাঁশ থেকে তৈরি অথবা কোনো গাছ থেকে তৈরি। আপনার কাগজটা দেখে কি বোঝা যাচ্ছে এটা গাছ থেকে না বাঁশ থেকে তৈরি? বোঝা যাচ্ছে? তাহলে সেখানে আপনি ফ্রম বসাবেন। যেমন আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটা হতে পারে যে সে কাঠের তৈরি, কাঠটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কাঠের তৈরি, তাহলে আপনি সেক্ষেত্রে বসাবেন অফ। সেক্ষেত্রে কি বসাবেন? অফ। কিন্তু উপাদান বোঝা না গেলে সেক্ষেত্রে আপনি ফ্রম বসাবেন। আর উইথ হলো দুইটা ক্ষেত্রে বসানো যায়। একটা হলো যদি উপাদান একাধিক হয়, উপাদান যদি একাধিক হয়। কেক তৈরি করবেন, কেকের মধ্যে আপনি আটা দিচ্ছেন, ডিম দিচ্ছেন, চিনি দিচ্ছেন, তেল দিচ্ছেন, অনেকগুলো উপাদান। তাহলে কেকটা কি দ্বারা তৈরি? আপনি বলতে গেলে বলবেন দ্য কেক ইজ মেড উইথ ফ্লাওয়ার, এগস, সুগার অ্যান্ড অয়েল। অনেকগুলো উপাদান না? বলছেন যে দ্য, সরি, বলছেন যে দ্য কেক ইজ মেড ড্যাশ ফ্লাওয়ার, সুগার, এগস অ্যান্ড অয়েল। তাহলে উপাদান কতগুলো আছে? আটা আছে, চিনি আছে, ডিম আছে, তারপরে অয়েল আছে, সবগুলো মিলে কি হয়েছে? কেক হয়েছে। অনেকগুলো উপাদান, তাহলে আপনি কি দিবেন এখানে? উইথ দিবেন। উইথের আরো একটা বিষয় হলো, যদি এটা তৈরি হয় হলো স্পর্শ করা যায় না এমন কোনো কিছু যদি তৈরি হয়, স্পর্শ করা যায় না, যেমন সেটা হতে পারে কোনো খাবার যদি হয় বা কোনো পোশাক যদি হয়, সেটা তৈরি হতে পারে ভালোবাসার দ্বারা, সেটা ভালো তৈরি হতে পারে যত্নের দ্বারা, সেটা তৈরি হতে পারে ঘৃণার দ্বারা, হতে পারে না? আমরা যারা আগের যুগের
লোকজন তারা যখন রিলেশন করতো, তারা যখন প্রেম করতো, প্রেমের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হতো। যেমন দেখা যেত যে প্রেমিকের জন্য মেয়েরা মেয়েরা কি করতো, সুন্দর সুন্দর খাবার রান্না করে নিয়ে যেত, পিঠা রান্না করে নিয়ে যেত, তরকারি রান্না করে নিয়ে যেত। ব্যাপারটা যদিও এখন আর সেরকম নাই, এখন যদি রিলেশন করেন তাহলে সেক্ষেত্রে ফাস্টফুডের কোনো দোকানে বা কোনো ভালো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় কিন্তু গিয়ে বসে। সেই ভালোবাসাটা এখন বোঝার উপায় নাই, কিন্তু যারা আগের লোকজন তারা কিন্তু বিষয়টা খেয়াল করতো। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, হ্যাঁ, এটা আগে আগে যারা আমরা আগের লোকজন আছি আমরা কিন্তু এটা বুঝতে পারি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করতো। হ্যাঁ, হ্যাঁ, এখন তো সব যদি পছন্দ করেন তাহলে আপনাকে রেস্তোরাঁ নিয়ে যেতে হবে আপনার। হ্যাঁ, 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 আমি চিনি ছিলাম আমি চিনি ছিলাম 20-22 দিন। আর তখন তো আমি বিয়ে করিনি, তারপরে 25 দিনের মতো চিনি ছিলাম। আর আপনার ভাবিকে তো আমি আগে থেকে পছন্দ করতাম। তো আপনার ভাবি আমি খুবই পছন্দ করতাম, সে বিভিন্ন ভ্যারাইটিস রকমের ভর্তা তৈরি করতে পারতো। হ্যাঁ, চিনি গিয়ে আমি তো শাকসবজি খাইতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, যেহেতু হালাল হারাম বেঁচে খেতে হয়। তো সেটা শুনতে পারছিল সে। আসার আসার পরে কিন্তু আমি আসার আগেই সে জানছে এবং প্রায় 7 থেকে 10 প্রকার ভর্তা রেডি করে রেখে আমার জন্য নিয়ে আসছিল। তো ব্যাপারটা কি বুঝতে পারছেন? ভর্তাগুলো ছিল কিসের দ্বারা তৈরি বলেন তো? ভর্তাগুলো কিসের তৈরি ছিল তাহলে? ভর্তা ভালোবাসা দিয়ে তৈরি ছিল। ভর্তাগুলো কি দ্বারা তৈরি ছিল? লাভ দ্বারা তৈরি ছিল সেখানে। তাহলে ভর্তা ইজ মেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। ঠিক আছে? তাহলে মেড অফ, আউট অফ, ফ্রম, উইথ, এর ব্যবহারগুলো আমরা বুঝতে পারছি, আশা করা যায়। কংক্রিটের জিনিসটা দেখতে কেমন বলেন তো? কংক্রিট জিনিসটা কি, আমাকে কংক্রিট জিনিসটা আগে বুঝান। একাধিক উপাদান না? উইথ, ক্লিয়ার। একাধিক উপাদান হলে কি হবে বলেন? কংক্রিট একাধিক উপাদান, কংক্রিট একাধিক উপাদান দেখে বোঝার উপায় আছে নাকি? হ্যাঁ, বিপদ বুঝতে পারছেন? আমরা সলিউশন যে ফেসবুকের কল্যাণে শিল্পীর অভাব হচ্ছে না, ফেসবুকের কল্যাণে অভাব হচ্ছে না শিক্ষকের, এবং ফেসবুকের কল্যাণে অভাব হচ্ছে না ডাক্তারের। আমি বুঝতে পারছি আপনাকে। আপনি দেখছেন, দেখছেন আপনার যে দেখছেন যে আপনার ওই যে করোনা হওয়ার পর আপনার প্রেসক্রিপশন সহ দিয়ে দিছে আপনাকে, এটা এতবার খাবেন, এটা এতবার খাবেন। এই ডাক্তার থাকলে তো অনেক কিছু হবে, বুঝতে পারছেন? তাহলে তো এত লোক মারা যাইতো না। রুগী দেখে, অবস্থা দেখে অনেক অবস্থায় আপনাকে ব্যাপারটা বিবেচনা করতে হবে। আচ্ছা, গেল এটা। আর একটা বিষয় আমরা আলোচনা করি, আজকে তো মনে হয় দিনও চলে যাচ্ছে। সেটা হলো যে একটা জিনিস খেয়াল করে দেখেন, বলি সেটা হলো অ্যারাইভ এবং রিস। অ্যারাইভ এবং রিস, সরি, লেখেন না রাখি। একটা হলো রিস, হ্যাঁ, অ্যারাইভ একটা রিস। আর নাইফাই লাই লিখবে, কেটে দিই। প্রথম হলো রিস, রিস। একটা হচ্ছে অ্যারাইভ। এখন আপনি আমাকে বলেন, রিসের সাথে কোনো প্রিপোজিশন বসে না। রিসের সাথে কোনো প্রিপোজিশন, রিসের সাথে কোনো প্রিপোজিশন বসে না। আর অ্যারাইভের সাথে প্রিপোজিশন বসে একাধিক, অনেকগুলো বসে। এটা দেখেন আসলে, এটা অন্যভাবে দেখানো, এর ব্যবহারগুলো আপনি অলরেডি শিখে আসছেন। এখন অ্যারাইভের সাথে অ্যাড বসে যদি কোনো ভবন, ভবনের অংশবিশেষ, কোনো স্থাপনায় আপনি পৌঁছান, কোনো ভবন, ভবনের অংশবিশেষ, বিল্ডিং বা ভবনের অংশবিশেষে আপনি পৌঁছান বা স্থাপনা পৌঁছান, সেক্ষেত্রে আমরা অ্যারাইভের সাথে অ্যাড বসাই। যেমন আমরা কমন একটা বাক্য আছে যে উই রিচড, বা সরি, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। সেক্ষেত্রে কিন্তু স্টেশনে একটা ভবন বা স্থাপনা, সেখানে আমরা অ্যাড বসাই, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। এই বাক্যের সাথে যদি আমরা রিচ বলি, আমরা কিন্তু কখনো অ্যাড বলবো না, উই রিচড দ্য স্টেশন, উই রিচড দ্য স্টেশন। এবার দেখেন, এই অ্যাটের সাথে ইন বসে, এর সাথে ইন বসে।
কখন? আপনি ইন বসাবেন যদি আপনি ওই যে কথাগুলো মনে আছে আপনার, যদি মাস, বছর ইত্যাদিতে পৌঁছান, মাস বছর অথবা মাস বছরে বা যুগে পৌঁছান, তাহলে আপনি বসাবেন ইন। যেমন বলবেন যে হি অ্যারাইভড ড্যাশ জুন, কি হবে বলেন তো? ইন জুন। আমরা কিন্তু ইনের ব্যবহারের ক্ষেত্রে বলছিলাম ইন যখন সময়ের ক্ষেত্রে বসে, সাধারণত সপ্তাহ এবং সপ্তাহের উপরে যে সময়গুলো আছে তার ক্ষেত্রে ইন বসে, মনে আছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, ইন বসে। আর ইন আরো বসে যদি পৌঁছায় শহরে, দেশে ইত্যাদিতে, তাহলে আমরা ইন বসাই। যেমন সে লন্ডনে পৌঁছেছিল, হি অ্যারাইভড ইন লন্ডন, হি অ্যারাইভড ইন ইতালি, হি অ্যারাইভড ইন নিউ ইয়র্ক, হি অ্যারাইভড ইন ইউএসএ। তাহলে সেখানে আপনি শহর বা দেশে পৌঁছাতে আপনি ইন বসাচ্ছেন। আবার অ্যারাইভের সাথে আপনি অন বসাবেন, এটা জানেন আপনার, বলেন তো কি হতে পারে? আপনাদের মনে থাকা উচিত অন। যদি যদি দিন অথবা তারিখে বোঝে, দিন অথবা তারিখ হতে, যেমন হি অ্যারাইভড ড্যাশ মানডে, হি অ্যারাইভড ড্যাশ মানডে, কি হবে বলেন তো? হি অ্যারাইভড অন মানডে। হ্যাঁ, অন মানডে। আবার এর সাথে কোনো প্রিপোজিশনে বসে না যদি আমরা অ্যাডভার্ব অফ প্লেস যেগুলো আছে সেগুলো ব্যবহার করি, যেমন টুমরো, ইয়েস্টারডে, লেট, তারপরে হেয়ার, দেয়ার ইত্যাদি বোঝাই, তাহলে তার আগে কোনো তার আগে কোনো প্রিপোজিশন বসবে না, কারণ এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো অ্যাডভার্ব অফ প্লেস, তার আগে বসবে না। ঠিক আছে? তাহলে হি, যদি আমরা বকুটা বলি, হি রাইট ড্যাশ ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এর আগে কি বসবে বলেন? এখানে কি বসবে? কি হবে? ক্রস হবে, এটা তো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, সরি অ্যাডভার্ব অফ প্লেস বলি না, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? এটা ইয়েস্টারডে, হিয়ার ড্যাশ ইয়েস্টারডে। তো আজকে অনেক রাত হয়ে গেল, 10টা পৌনে 11টা বাজে। আজকে আমরা, আমার মনে হয় এ পর্যন্ত রাখি। আরও বেশ কিছু প্রিপোজিশনের বিষয় আছে যেগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। আসলে প্রিপোজিশনের ক্লাস নেওয়ার কিছু নাই, প্রিপোজিশনের ক্লাস নেওয়ার কিছু নাই, প্রিপোজিশন পড়া দরকার। আপনারা কিভাবে প্রিপোজিশন পড়েন আমি জানি না।